অধ্যাপক ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় নির্বাচন, জুলাই সনদ সহ যে কোনো বিষয়ে আলোচনা হতে পারে। শুক্রবার প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মাঝে বৈঠকে নির্দিষ্ট কোনো এজেন্ডা নেই বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশন ভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, তারেক রহমান বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দলের নেতা এবং অধ্যাপক ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান। ওনাদের মধ্যে বাংলাদেশের যে কোনো বিষয়ে আলোচনা হতে পারে। 4 দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার সকালে লন্ডনে পৌঁছান প্রধান উপদেষ্টা। শুক্রবার সকালে তার সাথে বৈঠক করবেন বর্তমানে লন্ডনে বসবাসরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বর্তমানে কানাডা সফর করায় তার সাথে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক অনিশ্চিত বলে জানান প্রেস সচিব। ওনারা ওনাদের মতো করে বসবেন, আলাপ হবে। এটা এখানে যে কোনো বাংলাদেশের এখনকার যে সিচুয়েশন, পলিটিক্যাল পরিস্থিতি, তারপরে আপনারা জানেন যে আমরা একটা ইলেকশনের ডেটটা ঘোষণা করেছি, সেই বিষয়ে, তারপরে ইলেকশনের এই যে জুলাই চার্টারটা হওয়া, রিফর্ম বিষয়, এগুলো যে কোনো ইস্যুই আলাপ হতে পারে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে বর্তমান রাজনীতির সবচেয়ে বড় ইভেন্ট হিসেবে দেখছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির গুলশান কার্যালয়ে আয়োজিত ঈদ পরবর্তী মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, এই বৈঠকে রাজনৈতিক সংকট কেটে গিয়ে নতুন দিগন্তের পথ উন্মোচন হতে পারে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ঈদ পরবর্তী মতবিনিময় সভায় অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী শুক্রবার অধ্যাপক ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই বৈঠক। এর মধ্যে এই সাক্ষাৎকারটা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেকগুলো সহজ হয়ে যেতে পারে, নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে, সম্ভাবনা অনেক আর কি। দলের তরফ থেকে আমরা আমাদের চেয়ারপারসনকে সম্পূর্ণ যেটাকে বলে যে অথরিটি দিয়েছি এবং তাকে আমরা তার সাফল্য প্রার্থনা করেছি এই সাক্ষাৎকারে। নির্বাচনের সময়সীমা নিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি মনে করে এপ্রিলের চেয়ে ডিসেম্বর সময়টা তুলনামূলকভাবে বাস্তবসম্মত। তবে বিষয়টি নিয়ে আরও আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। আমরা আশা করছি যে সরকারের একটা তারা বিবেচনা করতে কিছুটা বলা যেতে পারে বাস্তবতার প্রেক্ষিতেই তারা বিবেচনা করবেন এবং এর সময়টা তো ঠিক না। আমি আজ প্রথম দিনই বলেছি আপনার যে টাইম ইজ নট গুড ফর ইলেকশন। আপনার রোজার মাস, রোজা শেষ হবে, ঈদ শেষ হবে, তার কয়েকদিন পরে নির্বাচন। দেশে নির্বাচিত সরকার না থাকায় অর্থনৈতিক পরিবেশে নেতিবাচক প্রভাব পড়েছে, যা দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করবে বলে মনে করেন মির্জা ফখরুল। এটা কারণটা হচ্ছে একটাই যে যেহেতু আপনাদের পলিটিক্যাল গভর্নমেন্ট, ইলেক্টেড গভর্নমেন্ট নাই এবং বিদেশিরা বলছে ইলেক্টেড গভর্নমেন্ট না থাকলে আমরা ইনভেস্টমেন্টই করবো না। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদযাত্রায় এবার সারা দেশের সড়কে 30 জনের মৃত্যু হয়েছে আর আহত অর্ধশতাধিক। বিশেষজ্ঞরা বলছেন, মহাসড়কে 3 হুইলার সরাতে না পারলে বন্ধ হবে না দুর্ঘটনা। এবার ঈদযাত্রায় লম্বা ছুটি ঘোষণার পরেও মহাসড়কে অব্যবস্থাপনা ও পশুর হাটের কারণে যানজটে ভোগান্তি পোহাতে হয় বলছেন বিশেষজ্ঞ। এবারের ঈদুল আজহায় 10 দিনের লম্বা ছুটি দেয় সরকার। ঢাকা ছাড়তে ভোগান্তি এড়াতে দেয়া এই ছুটির বাস্তব চিত্র ছিল প্রায় বিপরীত। রেল বা লঞ্চের চেয়ে সড়কেই ছিল বেশি ভোগান্তি। ময়মনসিংহ ও উত্তরবঙ্গের দিকে যাত্রায় বেশ ভোগান্তি হয়েছে যাত্রীদের। যানজটে নাকাল হয়েছে ওইসব রুটের মানুষ। রোড সেফটি ফাউন্ডেশন বলছে, সড়কের উপর হাট ও ট্রাফিক অব্যবস্থাপনার কারণেই ভোগান্তি। পশুর হাট, তারপর ছুটির বিন্যাসের সমস্যা, এই 3টা কারণে এবার ঈদযাত্রা একেবারেই অস্বস্তিকর হয়ে গেছে। সড়ক পথের মানুষগুলোকে নৌ পথে নিতে হবে, সড়ক পথের মানুষগুলোকে রেল পথে নিতে হবে, কারণ রেল এবং নৌ হলো সবচেয়ে টেকসই। এবারের ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন অন্তত 30 জন। এর মধ্যে ঈদের আগের দিন শুক্রবারই মারা গেছেন 20 জন। বিশেষজ্ঞরা বলছেন, সড়কে 3 হুইলার সরানো না গেলে বন্ধ হবে না দুর্ঘটনা।
তো এই সমস্ত জায়গাগুলোতে যদি আমরা থ্রি হুইলারকে রোধ করতে না পারি, মহাসড়কে বা ব্যাটারিচালিত রিক্সাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে কিন্তু দেখা যাবে যে এই সিচুয়েশনটা ভালো হওয়ার কোনো সুযোগ নেই। অতিরিক্ত যাত্রী চাহিদা মেটাতে অনেক লোকাল ভেহিকেল চলে আসে রাস্তায়। যে বাসগুলো আমার হয়তো ঢাকা শহরে চলতো বা শহরতলিতে চলতো, তারা দেখা যায় লং ডিস্টেন্সে ট্রাভেল করে, এই গাড়িগুলো দুর্ঘটনা ঘটায়। এবং যে চালকরা দেখা যাচ্ছে টানা ট্রিপ দিতে দিতে এতটাই ক্লান্ত হয়ে যায়, তারা তখন বেপরোয়া আচরণ করে। ফিরতি যাত্রার আগে লম্বা ছুটি থাকায় দুর্ঘটনা ও ভোগান্তি কমবে বলে আশা বিশেষজ্ঞদের। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছে মানুষ। ভোর থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে রয়েছে যাত্রীদের ভিড়। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। সাদাত, ছুটি শেষ হতে তো আরও কয়েকদিন বাকি আছে, এখনো ফেরার তারা কেন, কি বলছে যাত্রীরা? ঈদুল আজহা উদযাপনে নারীর টানে যারা ঘরে ফিরেছিলেন তারাই কিন্তু আবার কর্মব্যস্ত শহরে রাজধানীতে ফেরার পালা শুরু হয়েছে। এটি কিন্তু গতকাল থেকেই এই যাত্রী চাপ শুরু হয়েছে বিভিন্ন স্টেশনগুলোতে, লঞ্চ, ট্রেন স্টেশন কিংবা বাসে। আমরা সকাল থেকেই দেখছি যে রাজধানীর সদরঘাটে লঞ্চ টার্মিনালে কিন্তু ঈদের ছুটি কাটিয়ে কর্মব্যস্ত শহরে নিজেদের ব্যস্ততায় বা কাজে কর্মে ফেরার মানুষের চাপ, সেই ঢল নেমেছে সদরঘাট লঞ্চ টার্মিনালেও যথারীতি। আমরা দেখছি যে সকাল থেকেই কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন গন্তব্য থেকে ছেড়ে আসা লঞ্চগুলো সদরঘাটে এসে পৌঁছাচ্ছে এবং সেখান থেকে কর্মব্যস্ত মানুষ ছুটি শেষে আপনজনের কাছ থেকে আবার এই ব্যস্ত নগরীতে ফিরতে শুরু করেছে। সকাল থেকে এখন পর্যন্ত মোট 12টি লঞ্চ এসে সদরঘাটে ভিড়েছে। বিভিন্ন রুটের এই ছোট বড় লঞ্চগুলোতে যারা আসছেন তারা সবাই কিন্তু কারো ছুটি শেষ হয়েছে এসে কর্মস্থলে যোগদান করবেন, আবার অনেকেই একদিন আগেই ফিরেছেন ঢাকাতে তাদের যে কাজকর্ম রয়েছে সেগুলোর জন্য। তবে যাত্রীদের অভিযোগ যে সময়ে লঞ্চ পৌঁছানোর কথা তার চাইতে বেশ কিছুটা সময় বিলম্বে এসে পৌঁছেছে। তবে তাদের যাত্রা ছিল স্বস্তিদায়ক। দীর্ঘ ছুটি হওয়াতে যেহেতু এখনও যাত্রীর চাপ বাড়েনি, তাই ঠেলাঠেলি বা ঠাসাঠাসির যে চিত্র লঞ্চে দেখা যায় সেটি কিন্তু আজকে ছিল না, এমনটাই জানাচ্ছিলেন এইসব যাত্রীরা। তবে লঞ্চ কর্তৃপক্ষ এতে কিন্তু তারা আরেকদিকে নিরাশ হচ্ছেন। তারা যে যাত্রীর চাপ নেই, অল্প সংখ্যক যাত্রী নিয়ে বিভিন্ন গন্তব্য থেকে ছেড়ে আসায় তাদের লস গুনতে হবে বলে তারা এরকমটা মনে করছেন। তবে বিলম্ব হওয়ার কারণ হিসেবে বলছেন যে নদীতে পানি বেড়ে যাওয়ায় স্রোতের টানের বিপরীতে আসতে গিয়ে সময়টা বেশি লেগে যাচ্ছে। তবে একই সাথে কিন্তু লঞ্চ কর্তৃপক্ষ আশা করছেন যে দীর্ঘ ছুটি হতে মানুষজন একটু বিলম্বে ফিরবেন। আগামীকাল থেকে সেই যাত্রী চাপ বাড়তে পারে এবং 14 তারিখ পর্যন্ত সেই চাপ বাড়ার আশা তারা করছেন এবং বলছেন যে এই চাপ যদি বাড়তে থাকে তবে এই যে 2-3 যে লস সেটি তারা পুষিয়ে নিতে পারবেন, অন্যথায় তাদেরকে এই প্রতি বছরের মতো। রাজধানী ছাড়ার খবর শুনেছি আমরা, আপনি কি দেখছেন? আরেকবার বলবেন কি? রাজধানী ছাড়ার খবর শুনেছি আমরা, আপনি কি দেখছেন? ঈদের ছুটিতে আবারও রাজধানী ছাড়ার খবর দেখছি, যাত্রীরা আবার রাজধানীর বাইরে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি কি দেখছেন চিত্র? রাজধানীর বাইরে যাওয়ার যে লঞ্চগুলো সাধারণত সেটি সন্ধ্যার পরে থাকে, আর যে লঞ্চগুলো সকালে ছেড়ে যায় সেগুলো খুব ভোরে ছেড়ে যায়। সেখানে যে খুব বেশি পরিমাণ বা বেশি সংখ্যক যাত্রী ঢাকার বাইরে যাচ্ছেন লঞ্চ কর্তৃপক্ষ বলছেন যে এরকমটি নয়, সেই সংখ্যা হাতে গোনায়। তারা বলছেন যে লঞ্চগুলো বিভিন্ন গন্তব্য থেকে ঢাকা এসে পৌঁছাচ্ছে সেই লঞ্চগুলো প্রায় ফাঁকা নিয়েই তাদেরকে আবার ফিরে যেতে হচ্ছে এবং ফেরার সময়ে তারা কিছুটা যাত্রী পাচ্ছেন। তবে সেই যাত্রী তাদের যে খরচ তার তুলনায় অপ্রতুল, এরকমটাও কিন্তু তারা বলছেন যে আগামীকাল এবং পরশু যে যাত্রী চাপ হবে সেই যাত্রী চাপের তুলনায় তাদের লস কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব হতে পারে। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে কক্সবাজার সৈকত। ঈদের ছুটিতে গত 2 দিনে সমুদ্রে ডুবে 3 পর্যটক সহ 6 জনের
মৃত্যু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নির্দেশনা না মেনে অনেকে সমুদ্রের যেখানে সেখানে নামছেন। সৈকতের অনেক স্থানে ভাঙন ও গুপ্ত খাল তৈরি হওয়ায় পানিতে নামার আগে বিপদ টের পাচ্ছেন না পর্যটকেরা। এতেই প্রাণহানি ঘটছে। সোমবার রাজশাহী থেকে কক্সবাজারে বেড়াতে যান শাহিনুর দম্পতি। স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে কলাতলী সৈকতে নেমেছিলেন গোসলে। হঠাৎ কলেজ পড়ুয়া ছোট ছেলে সিফাত স্রোতে ভেসে যায়। উদ্ধারে ছুটে যান বাবা, কিন্তু দুজনে ফেরেন লাশ হয়ে। প্রশাসন জানায়, 2 দিনে সমুদ্র সৈকতে গোসলে নেমে মারা যায় 3 পর্যটক সহ 6 জন। যারা এই যে গার্ড আছে ওরা বারবারই টুরিস্টদের দৃষ্টি আকর্ষণ করছে যাতে নাকি তারা অনেক দূরে না যায়। তারা আসলে দূরে যাওয়াটা ঠিক না, কেননা দূরে অনেক রিস্ক। যারা জানে তাদের জন্য ঠিক আছে, যারা সাঁতার জানে তাদের জন্য ঠিক আছে, যারা না জানে এদের জন্য আসলে এখানে যাওয়াটা ঠিক না। নিরাপত্তা কর্মীরা বলছেন, ছুটির দিনে এত পর্যটক আসে যে সামাল দেয়া কঠিন। আমাদের যে সিসিএফ লাইফগার্ডের যে নির্দেশনাগুলো আছে এবং হচ্ছে যে পয়েন্টগুলো আছে যেখানে পর্যটকরা গোসলে নামবেন, মূলত এই নির্দেশনাগুলো অধিকাংশ পর্যটকরা না জানার কারণে এবং ওই জায়গাগুলোতে গোসল না করার কারণে হচ্ছে এই দুর্ঘটনা হচ্ছে। জেলা প্রশাসন বলছে, সৈকতে সচেতনতা কার্যক্রম বাড়ানো হয়েছে, তবে অনেক পর্যটক নির্দেশনা মানেন না। রাউন্ড দ্য ক্লক আমাদের যে বিচ কর্মী আছে, আমাদের লাইফগার্ড আছে, তারা কাজ করছে। কখনো কখনো আপনারা এসে হয়তো এই প্রান্তে দেখতে পাচ্ছেন না, কিন্তু সে কোথাও না কোথাও আপনি তাকে গিয়ে পাবেন। সিসেফ লাইফগার্ডের তথ্য মতে সমুদ্রে গোসলে নেমে গত 10 বছরে মারা গেছে 60 জন, জীবিত উদ্ধার হয়েছে 773 জন। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। কোরবানির গরুর ফেলে দেওয়ার নাড়ি ভুঁড়ি, বিশেষ অঙ্গ এবং কান রপ্তানি করে বছরে আয় হচ্ছে শত শত কোটি টাকা। ফেলে দেওয়া এসব অঙ্গ যাচ্ছে মিয়ানমার, ভিয়েতনাম, চীন, কোরিয়া, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে। সরকারের নীতি সহায়তার অভাব ও সেবা পেতে দীর্ঘসূত্রতায় এগোতে পারছে না সম্ভাবনাময় এই খাতটি। রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে, এ খাতকে এগিয়ে নিতে প্রশিক্ষণ ও সরবরাহ ব্যবস্থার জটিলতা দূর করা জরুরি। নিজের কারখানায় থরে থরে সাজানো কোরবানি গরুর পিজল বা বিশেষ অঙ্গ পরীক্ষা নিরীক্ষা করছেন তরুণ উদ্যোক্তা সোহেল খান। ড্রায়ার মেশিনে 3 থেকে 4 দিন শুকিয়ে সেগুলো রপ্তানি উপযোগী করছেন তিনি। চাকরির পেছনে না ছুটে 2019 সালে শুরু করেন অপ্রচলিত এ পণ্যের রপ্তানি। বর্তমানে কর্মসংস্থান তৈরি করেছেন 18 জনের। এখানে যে প্রোডাক্টটা আমরা রপ্তানি করতেছি এটা বাংলাদেশে কেউ খায় না। সরকার যদি আমাকে এখান থেকে একটু হেল্প করে, যে আমাদের 10 দিন না, 7 দিনের মধ্যে আমরা যদি হেলথ সার্টিফিকেটটা তারা তৈরি করে দিতে পারে, তাহলে এখানে আমাদের বায়ারের প্রতি আমার কমিটমেন্টটা ঠিক থাকে। অপ্রচলিত হলেও দারুণ সম্ভাবনা দেখাচ্ছে এই ব্যবসা। কোরবানি পশুর ফেলে দেয়া এই বিশেষ অঙ্গ পেনিস বা পিজল রপ্তানি হয় কানাডা এবং আমেরিকায়, যা সেখানকার পোষা কুকুরের প্রিয় খাবার, যার টন বিক্রি হয় $22,000 থেকে $23,000। দেশ থেকে গরুর নাড়িভুঁড়ি চলে যায় ভিয়েতনাম, চীন, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে, যা সেখানকার বেশ জনপ্রিয় খাবার। চাহিদা বাড়ায় রাজধানীর হাজারীবাগেও গড়ে উঠেছে বেশ কয়েকটি আড়ত। সেখান থেকে বিশেষ অঙ্গ সংগ্রহ করে বিক্রি করা হয় রপ্তানিকারকদের কাছে। পিজল 60 থেকে 70 টাকা আর ভুঁড়ি প্রতি পিস বিক্রি হয় 350 টাকা থেকে 400 টাকায়। লবণ টবণ দেওয়ার পরে 450-500 টাকার মধ্যে থাকতো, এখন সেটা নাই 300-350 টাকা চলে আসছে। ভুঁড়ি আমি 2 টন ছাড়া বিক্রি করি না। আমরা যখন খুচরা যে ফকার আছে আমরা হেড থেকে কিনা আমি স্টক করি, মাসে মাল 4 টন 5 টন বিক্রি করি। সরকারে যদি আমাদের একটা সাপোর্ট দেয় তাহলে এটা দেখা যাবে যে চামড়ার থেকেও ভালো একটা পর্যায়ে যাব। কোরবানি পশুর ফেলে দেয়া বিভিন্ন হাড়, শিং, লেজ, কান দিয়ে তৈরি হয় হস্তশিল্প ও ওষুধ তৈরির কাঁচামাল। সংগ্রহ করে তার প্রিজার্ভ করা, এটা লজিস্টিক্স আছে, ট্রান্সপোর্ট, ওই জায়গাগুলোতে আমরা সহযোগিতা করতে পারলে দেখা যায় তাদের ট্রানজিশন কস্ট বা তাদের অপারেশন কস্ট অনেক কমে আসবে। যেখানে সেখানে ফেলে পরিবেশ নষ্ট না করে বিশেষ অঙ্গ সংগ্রহে স্থানীয় সরকারের সমন্বয়ে কেন্দ্র স্থাপন করার তাগিদ উদ্যোক্তাদের। এতে এই খাত অর্থনীতিতে আরও বেশ ভূমিকা রাখতে পারবে বলে আশা করেন তারা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই গণহত্যার বিভিন্ন মামলায় আসামি সংখ্যা বেশি থাকায় কে দোষী ও নির্দোষ তা নিশ্চিত করতে বেশি সময় লাগছে, এমন তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ কারণে তদন্ত শেষ করতে সময় লাগছে বলেও জানান তিনি। মঙ্গলবার গাজীপুরের সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মঙ্গলবার গাজীপুরের গাছা থানা পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে সাংবাদিকদের মুখোমুখি হন।
জানান, জুলাই হত্যাকাণ্ড মামলায় অনেক নির্দোষ ব্যক্তিও আসামি, তাই তদন্ত ও বিচার কাজে লাগছে বেশি সময়। আগে কি হতো, কতগুলি বেনামে দিয়ে পুলিশ মামলা দিত, আর এইবার হইতে কি আপনারা মামলা দিচ্ছেন, 10 জন 15 জনের নাম দিচ্ছেন, 200-250 বেনামি লোক দিচ্ছেন, এই জন্য কিন্তু ইনভেস্টিগেশনও দেরি হয়ে যাচ্ছে। পুলিশ বিভাগের সংস্কার কাজ চলছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নির্যাতনের অভিযোগ এড়াতে কাচের ঘরে জিজ্ঞাসাবাদের উদ্যোগ নেওয়া হচ্ছে। মামলা করার জন্য আপনাদের থানায় আসতে হবে না, ওই অনলাইনে আপনারা থানায় এই না এসে এই মামলা করতে পারবেন। আমরা কাচের মতো ঘর করে দিব, যেমন অন্যরাও দেখতে পারবে যে তার সাথে কিরকম কোনো খারাপ আচরণ করা হচ্ছে না। পরে গাজীপুরের কাশিমপুরে কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় কারাগারগুলোকে সংশোধনাগারে পরিণত করার কথা বলেন তিনি। যদি এখানে যদি একটা উপার্জনের একটা ব্যবস্থা করা যায়, তো তারা এই টাকাটা ফ্যামিলিরে পাঠাতে পারবে এবং ফ্যামিলিটাও ভালো চলবে এবং তার ক্ষেত্রেও ভালো, সেও যে সময় ছাড়া পাবে সে সময় সেও একটা ট্রেন হইয়া বের হলো, সে সময় সে সমাজে কিন্তু অন্যের সাথে মিশেও যেতে পারবে এবং একটা কাজও করতে পারবে। দুর্নীতিকে দেশের সবচেয়ে বড় সমস্যা উল্লেখ করে তার নিয়ন্ত্রণে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তীব্র গরমে সঠিক তাপমাত্রায় ওষুধ সংরক্ষণের ব্যবস্থা নেই সিলেটের বেশিরভাগ ফার্মেসিতে, ফলে গুণগত মান হারিয়ে অকার্যকর হয়ে পড়ছে জীবন রক্ষাকারী ওষুধ। বিশেষজ্ঞরা বলছেন, এসব ওষুধ কিনে রোগীদের রোগ তো সারছেই না, উল্টো মৃত্যুর ঝুঁকিতে পড়ছেন। আর ওষুধ প্রশাসন অধিদপ্তর বলছে, ফার্মেসির তাপমাত্রা নিয়ন্ত্রণে তদারকির কাজ চলছে। দেশের বেশিরভাগ ওষুধ সংরক্ষণের তাপমাত্রা 12 থেকে সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু তাপমাত্রা ওঠানামা করছে 35 থেকে 40 ডিগ্রির মধ্যে। এই অবস্থায় ওষুধের কার্যকারিতা কমে যাওয়ার আশঙ্কা চিকিৎসকদের। সিলেট জেলায় ফার্মেসি 5200, এর মধ্যে মডেল ফার্মেসি মাত্র 13টি। এছাড়া বেশিরভাগ ফার্মেসিতেই নেই সঠিক তাপমাত্রায় ওষুধ সংরক্ষণের ব্যবস্থা, ফলে বাকি সবগুলোতে ওষুধের কার্যকারিতা নিয়ে তৈরি হয়েছে সংশয়। তাই ওষুধের মান নিয়ন্ত্রণে তদারকি বাড়ানোর দাবি রোগীদের। আসলে মেডিসিনগুলো মেনটেন করার জন্য যে তাপমাত্রার যে মেশিনগুলো প্রয়োজন, যেমন ফ্রিজ বা এসি, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অনেক ফার্মেসিতে নাই। এক্সপায়ার্ড প্রোডাক্ট হতে পারে, টেম্পারেচারের কারণে সেটা গুণগত মান নষ্ট হয়ে গিয়েছে। তখন আপনি যদি কোনো আইনের আশ্রয় নিতে চান, তখন তো যে দোকানের লাইসেন্স নাই, তাকে কিভাবে আপনি এই ব্যাপারে ধরতে পারবেন কিংবা বলতে পারবেন? বিশেষজ্ঞরা বলছেন, সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণ না করলে ওষুধের কার্যকারিতা কমে যাওয়ার আশঙ্কা থাকে। সঠিক তাপমাত্রায় সংরক্ষণ না করা ওষুধ ক্ষতি হতে পারে। নট অনলি ইলেকট্রিসিটি, যে কন্টিনিউয়াস ব্যাকআপ আছে কিনা, একটা ফ্রিজের রাখলো বললো আছে কিন্তু 8 ঘন্টা কারেন্ট না থাকলে সেই ফ্রিজের ওষুধটা নষ্ট হয়ে যাবে, সেগুলো প্রপারলি মেনটেন হয় কিনা। ওষুধ প্রশাসন অধিদপ্তর দাবি করছে, ফার্মেসিগুলোতে গুণাগুণ নিশ্চিতে তদারকি বাড়ানো হয়েছে, নিয়মিত অভিযানও চলছে। শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখার আমরা উৎসাহিত করি যেন এটা করা হয়। আমাদের দেশে আর্থসামাজিক প্রেক্ষাপটে এটা সবসময় সম্ভব হয় না। এছাড়াও যেসব ফার্মেসিতে সম্ভব হয় না, সেক্ষেত্রে আমরা নির্দেশনা দেই যে পর্যাপ্ত সংখ্যক যেন ফ্যানের ব্যবস্থা থাকে। দেশের ভ্যাকসিন জাতীয় ওষুধ 4 থেকে 8 ডিগ্রি, অ্যান্টিবায়োটিক 12 থেকে 20 ডিগ্রি এবং অন্য ওষুধের স্বাভাবিক তাপমাত্রা 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। এর ব্যতিক্রম হলেই ওষুধ কার্যকারিতা হারায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর অদূরে পূর্বাঞ্চলে সংরক্ষিত 144 একর বনভূমি নতুন করে সাজানো হচ্ছে। এখানে শাল গাছ সহ দেশীয় বনজ ফলজ গাছ রোপণ হবে। প্রাণীদের জন্য থাকবে চারণভূমি। বন ও পরিবেশ উপদেষ্টা বলছেন, এই বনে 44 জন দখলদার আছে, তাদের রাজুকের মাধ্যমে সরে যেতে হবে। আর বন্যপ্রাণী গবেষকরা বলছেন, পূর্বাঞ্চলের শালবন, মেছো বিড়াল সহ বেশ কিছু স্তন্যপায়ী সরীসৃপ ও পাখির জন্য সংরক্ষিত করা সম্ভব। একসময় শালগজারি বনের বিস্তার ছিল উত্তরের জেলা পঞ্চগড় থেকে মধ্যাঞ্চলের মুন্সিগঞ্জ পর্যন্ত, অথচ গৌড় এলাকার সবশেষ শালবনটি টিকে আছে রাজধানীর পাশে পূর্বাঞ্চলে। এখানেও আবাসন প্রকল্প গড়ে তুলেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুক। শালবন রক্ষায় 144 একর বনভূমি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে বন ও পরিবেশ মন্ত্রণালয়। পূর্বাঞ্চলে নতুন শহর প্রকল্পের 24 ও 25 নম্বর সেক্টরে শাল, হিজল, বরুণ সহ দেশীয় ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে বিশেষ জীববৈচিত্র্য এলাকা হিসেবে গড়ে তোলার কথা জানান উপদেষ্টা। কিছু জায়গা তো ফাঁকা রাখতে হবে যেখানে পশু পাখিরা আসবে তাদের চারণ ক্ষেত্র, আর কি যেই জায়গাটুকুন অন্য জায়গাটুকুন ফাঁকা আছে সেখানে আমরা অ্যাসিস্ট করব প্রাকৃতিক উপায়ে যেন শালটা ফেরত আসে। জায়গাটুকু যদি আমি ফাঁকা রেখে দেই, আমার বেদখল হয়ে যাওয়ার
চান্স থাকে। এই বনভূমি ও জলাশয় ঘিরে স্তন্যপায়ী সরীসৃপ উভয়চর প্রাণী পাখি ও কীটপতঙ্গের বাস। আবাসন প্রকল্পের বাইরে এই বনভূমি রক্ষা করা জরুরি। 80-র দশকে কাপাসিয়া থেকে একটি হাড় উদ্ধার করা হয় এবং সেটা প্রমাণিত হয়েছে যে একশৃঙ্গ গন্ডারের, মানে ডেফিনেটলি শতাধিক বছর আগে এই বনে গন্ডার, বাঘ, হাতি সবই ছিল। এখানে সবচেয়ে বড় যে প্রাণীটা খাদক প্রাণী হবে সেটা হলো মেছো বিড়াল, যেটাকে ভুল করে অনেকে মেছো বাঘ বলে থাকে, যে কারণে অনেকে মেরে থাকেন। তবে শালবনের ভেতরে আছে 44 জন অবৈধ দখলদার। রাজুকের মাধ্যমে পুনর্বাসনের কথা জানান উপদেষ্টা। বন এলাকাটা আশ্রয়ন প্রকল্পের জায়গা না, হ্যাঁ, আর এইখানে বংশ পরম্পরায় মানুষ নেই, যে তারা প্রথাগত বনবাসী। তারা হয়তো জায়গা খালি দেখে এসে ঢুকে পড়েছে, কিংবা তাদেরকে কেউ ঢুকিয়ে দিয়ে তাদের কাছ থেকে ভাড়া নিচ্ছে। একার মধ্যে তো আপনি প্রথাগত বনবাসী না হলে থাকার কোনো সুযোগ নেই। যারা আছেন তাদেরকে আমরা অবৈধ দখলদারি বিবেচিত করব এবং তাদেরকে যে সরে যেতে হবে। 2023 সালে শালবনের 144 একর জায়গা রাজুকের কাছ থেকে উদ্ধার করে বন বিভাগ। এবছর এলাকাটি সংরক্ষিত ঘোষণা করা হয়। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ থেকে রাজধানী এবং উপকূলীয় এলাকার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে এতে গরম খুব একটা কমবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ভ্যাপসা গরম অব্যাহত থাকবে আরও কিছুদিন। এদিকে 4 বিভাগে বয়ে চলা মৃদু তাপপ্রবাহ আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। মঙ্গলবার বিকেল পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ছিল নীলফামারীতে 38 ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় ছিল 36.8 ডিগ্রি। হাতির ঝিলে একটু বাতাসের জন্য রাজধানীবাসীর এ অপেক্ষা। ঈদুল আজহার পর থেকেই সারা দেশে বেড়েছে গরম, সাথে বাড়তি আর্দ্রতা আর লোডশেডিং বাড়িয়েছে ভোগান্তি। সব মিলিয়ে হাঁসফাঁস অবস্থা মানুষের। গরমে তো বাসায় থাকা যাচ্ছে না, তো এখানে একটু বাতাস বা গাছের ছায়া, একটু মনোরম পরিবেশ, একটু ঠান্ডা শীতল হাওয়া, এখানে আসা। অনেক গরম তো বাসায় টিকে জানা, গরমের জন্য গামাসি উঠছে, বাচ্চা বাসায় থাকে না, অনেক গরম, হাতি ঝিলে লেগে আয়া বয়ে থাকে। সবচেয়ে বেশি বিপাকে শ্রমজীবী মানুষ। গরম উপেক্ষা করেই অনেকেই নেমে পড়েন কাজে। গরম লাগে, অসুস্থ লাগে, শরীর ক্লান্ত লাগে, যাত্রী কম, রোদ্রে অনেক কষ্ট করতেছি আমরা, যাত্রী নাই, ইনকাম কম, ওষুধও ঠিকমতো খাইতে পারি না। আবহাওয়া অফিস জানায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা বিভাগে বইছে মৃদু তাপপ্রবাহ। বুধবার থেকে রাজধানী এবং দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে এতে গরম খুব একটা কমবে না, বরং জলীয় বাষ্পের কারণে অস্বস্তিতে থাকবে মানুষ। আগামীকালকে থেকে হয়তো বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়ে যাবে এবং এর প্রভাবে তাপমাত্রা কিছুটা কমে যাবে, তবে যে ব্যবসা গরম সেটা আরও 4-5 দিন অব্যাহত থাকতে পারে। দক্ষিণে বৃষ্টি ঝরলেও খুলনা, ময়মনসিংহ এবং উত্তরাঞ্চলে গরম আরও বাড়তে পারে বলে শঙ্কা জানিয়েছেন আবহাওয়াবিদরা। কালকে থেকে তাপমাত্রা কমলেও আরও 4-5 দিনের মধ্যে অপেক্ষা করতে হবে যে ব্যবসা গরমের। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের ভাঙনে 2 সপ্তাহে 4টি উপজেলার শতাধিক পরিবার গৃহহীন হয়েছে। ভুক্তভোগী এসব মানুষ বাঁধ ও রাস্তায় আশ্রয় নিয়েছে। দেখা দিয়েছে কাজ ও খাবারের সংকট। স্থানীয়রা জানান, চিলমারির কড়াই, বরিশাল শাখাহাতি, অষ্টমীর চর, উলিপুরের বেগমগঞ্জ, রৌমারীর সুখেরবাতি ও রাজীবপুরের কোদালকাটি সহ কয়েকটি স্পটে ভাঙনের তীব্রতা বেড়েছে। এর মধ্যে শতাধিক পরিবার গৃহহীন হয়েছে। সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় 4 শতাধিক গ্রাহক। হুমকির মুখে ফসলি জমি, শাখাহাতি কমিউনিটি ক্লিনিক, মাদ্রাসা সহ অসংখ্য স্থাপনা। ভাঙনে ক্ষতিগ্রস্তদের শুকনো খাবার সরবরাহ করা হচ্ছে উল্লেখ করে তালিকা করে সহায়তার আশ্বাস প্রশাসনের। আমি এই যে বাড়ি সকালে এসে ভাঙলাম, এখন যে আমরা খাবো কি, এটা আমার পরিস্থিতি নাই, কোনো সরকারি লোক কোনো পরিস্থিতি নেওয়া নাই। অনেক জমা জমি খালি বাড়ির ভিতরটুকু এখন আছে, এই যে আশ্রয় কেন্দ্র সেটাও ভাঙে যেতেছে। আমরা স্থান এখন কোথায় নেব? আমাদের আর স্থান নেওয়ার মতো আর জায়গা নেই। যে সকল পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে সে সকল পরিবারের জন্য আমরা সরকারের পক্ষ থেকে আমরা খাদ্য সামগ্রী সরবরাহ করছি এবং আমরা সরাসরি স্পটে গিয়ে যে সকল পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো নির্ধারণ করে আমরা যাচাই বাছাই সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ঈদের পর রাজধানীর বাজারগুলোতে ক্রেতা কম থাকায় সবজি, মুরগির দামও কমেছে। মঙ্গলবার প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে। এদিকে বাজারে সোনালী মুরগির বিক্রি হচ্ছে 260 থেকে 270 টাকায়, আর ব্রয়লারের দাম 160 টাকা।
ঈদুল আজহার চতুর্থ দিনে নিত্য প্রয়োজনীয় কেনাকাটা করছেন ঢাকাবাসী। এ সময় রাজধানীর বাজারগুলোতে সবজির চাহিদা কম, তাই সবজির সরবরাহ কম হচ্ছে, তবে দাম স্থিতিশীল আছে। বর্তমানে প্রতি কেজি হাইব্রিড শসার দাম 40 থেকে 50 টাকা, দেশি শসা 50 টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়, প্রতি কেজি দেশি গাজর 80 টাকায় বিক্রি হচ্ছে, আর টমেটোর দাম 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লেবু ডজন 30 থেকে 50 টাকায় পাওয়া যাচ্ছে। মানে তরকারির দামই কম, মানুষজনও নেই, ক্রেতাও নেই, বাজার দামও সস্তা আছে অনেকটা। কাস্টমার নাই, সাপ্লাই কম, একই দাম। নর্মালি আমরা যে প্রাইসে কিনি সেই প্রাইসই মোটামুটি আছে এখন পর্যন্ত। কমেছে মুরগির দামও, ব্রয়লারের কেজি বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়। সোনালী মুরগি প্রতি কেজি 260 থেকে 270 টাকায় বিক্রি হচ্ছে। বেচাকেনি কম, ঈদভাঙ্গা বাজার না, মানে এই জন্য আজকে সোনালী বিক্রি করতেছি 260 টাকা, ব্রয়লার মুরগি বিক্রি করতেছি 150 টাকা। কাস্টমার ঈদ উপলক্ষে হিসাবে বাড়ির সবাই গেছে, এই জন্য কাস্টমারও কম। ব্যবসায়ীরা জানান, লম্বা ছুটির কারণে বেশিরভাগ মানুষ ঢাকা ছেড়েছেন। আগামী সপ্তাহে লোকজন ঢাকায় ফেরা শুরু করলে দাম বাড়বে বলছেন বিক্রেতারা। এখন হাফ দাম, আগে বেশি 120 টাকা শসা, এখন 30 টাকা 40 টাকা শসা বেচতেছি। একটা কাস্টমার আয়ে যাগো দরকার, ঢাকা যারা আছে এছাড়া তো আর কাস্টমার না। ঈদ পরবর্তী বাজারে বেশিরভাগ গরুর মাংসের দোকান বন্ধ রয়েছে, 2-1টি দোকান খোলা থাকলেও নেই পর্যাপ্ত বেচাকেনা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুধু চামড়ার দামে নয়, আগামীতে পশুর হাটে হাসিলেও এতিমখানার অংশ অন্তর্ভুক্তির চিন্তা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন। মঙ্গলবার দুপুরে সংক্ষিপ্ত সফরে বগুড়ার জামিল মাদ্রাসায় সরকারের দেয়া বিনামূল্যে লবণ দিয়ে চামড়া সংরক্ষণ ব্যবস্থাপনা পরিদর্শনে এসে তিনি বলেন, এতিমখানা ও বোর্ডিংয়ে বিনামূল্যে লবণ দিয়ে চামড়া সংরক্ষণের পর সরকার নির্ধারিত মূল্যেই তা বিক্রি করা সম্ভব হবে। এছাড়া ট্যানারি মালিকদের কাছে চামড়া ব্যবসায়ীদের কোটি কোটি টাকা বকেয়া পরিশোধে সরকারের পদক্ষেপের প্রশ্ন উপদেষ্টা বলেন, ব্যবসায়ীরা যদি আইনের আশ্রয় নেন তাহলে সরকার এতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারেন। আমরা যদি বাজারে হাসিল উত্তোলন দেখি, এটা আমার ধারণা 4 থেকে 5 হাজার কোটি টাকা। তো এই হাসিলের মধ্যেও আমরা এতিমখানাগুলোকে সম্পৃক্ত করতে চাই। যমুনা নদীর ভেতরে টাঙ্গাইলের গাবসারা ইউনিয়নে 30 বছর ধরে ইউনিয়ন পরিষদের নেই নিজস্ব ভবন। বেশ কয়েকটি ছোট বড় চর নিয়ে ইউনিয়নটি গঠিত। অস্থায়ী কার্যালয়টি যমুনার অপর পারে হওয়ায় এখানকার বাসিন্দাদের যেতে হয় নদী পেরিয়ে। এতে ভোগান্তির পাশাপাশি খরচ হচ্ছে বাড়তি টাকা ও সময়। টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলা থেকে বিচ্ছিন্ন গাবসারা ইউনিয়ন সব মৌসুমে আসা যাওয়া করতে হয় যমুনা নদী পাড়ি দিয়ে। নদীর পূর্ব পাশে অস্থায়ী ঘরে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম। জন্মসনদ, ভোটার আইডি থেকে শুরু করে সরকারি অনুদান সহ নানা কাজে স্থানীয়দের যেতে হয় নদীর ওপারে। আসা যাওয়া কষ্ট, নৌকা ভাড়া, নদী পার অনেকে। গোপীনাথপুর থেকে আইছি, 10 চাল দিব বলে চাইলে নিয়ে গাইছি। আমার বেটা পুত্র নাই, কিছু না। বর্ষা মৌসুমে 1-1.5 ঘন্টার পথ পাড়ি দিতে ভাড়া গুনতে হয় 20 থেকে 50 টাকা। অন্যদিকে শুকনো মৌসুমে ভোগান্তির ভিন্ন রূপ। শুকিয়ে যাওয়া চরে অনেকটা পথ হেঁটে উঠতে হয় নৌকায়। আমার একটা চেয়ারম্যানের কাছে একটা কাগজের দরকার, জানো গোবিন্দসী পারে 50 টাকা খরচ করে নৌকা ভাড়াতে যাইতে হয়। এই জন্য সকল দিক দিয়ে অসুবিধা। আমাদের ইউনিয়ন পরিষদটা আমাদের চরের মধ্যেই হোক, এটা আমরা মনে প্রাণে চাই। 30 বছর আগে গাবসারা রামপুরে ইউনিয়ন পরিষদ ভবন নদী ভাঙনে বিলীন হয়ে যায়। তারপর অস্থায়ী কার্যালয়টি করা হয় ভাড়া করা টিনের ঘরে। আমার ইউনিয়ন এখন বর্তমানে স্থায়ী অবস্থা আছে প্রত্যেকটা গ্রামে 40-50 বছর। যদি সরকারি বরাদ্দটা চরেই দেয় তাহলে চরে ইউনিয়ন পরিষদ ভবন করতে পারবো। চরে ইউনিয়ন পরিষদ ভবন করলে আমার এই 40,000 লোক এত উপকৃত হব, সেটা আমি ভাষা প্রকাশ করতে পারি না। জনভোগান্তি বিবেচনায় নিয়ে গাবসারা ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের আশ্বাস কর্মকর্তাদের। প্রয়োজনীয় জমি না থাকায় সেটা এখনো করা সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী অফিসার এবং সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে উপযোগী জমি খুঁজে বের করতে। জমি খুঁজে পেলে, সেখান থেকে প্রস্তাব পেলে আমরা স্থানীয় সরকার বিভাগে প্রেরণ করে নতুন ইউনিয়ন পরিষদ তৈরির প্রয়োজনীয় ব্যবস্থা করব। কৃষি নির্ভর এই ইউনিয়নে 40,000 মানুষের বসবাস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আবর্জনার ভাগাড়ে ঘুরে বেড়াচ্ছে কয়েকশো ঘোড়া। বেআইনিভাবে ঘোড়ার বাণিজ্যিক ব্যবহার হলেও তাদের খাবার ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে একেবারেই উদাসীন মালিকরা।
অবলা প্রাণীর প্রতি এমন আচরণ প্রাণী সুরক্ষা আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলছেন প্রাণী রক্ষাকারী সংগঠনের সদস্যরা। চট্টগ্রামের পাহাড়তলী ওয়ারলেস এলাকার দৃশ্য এটি। খাবারের সন্ধানে ঘুরছে 10 থেকে 12টি ঘোড়া। ঠিকমতো খাবার না পাওয়ায় কঙ্কালসার এসব প্রাণী। স্থানীয়রা বলছেন, ঘোড়া দিয়েই চলে সমুদ্র সৈকতে মানুষকে আনন্দ দেওয়ার কাজ। ব্যবহার হয় বিয়েতে বরকনে টানানোর কাজেও। এসব ঘোড়া দেখে বেওয়ারিশ মনে হলেও এদের মালিক আছে। তবে প্রাণীগুলোর স্বাস্থ্য সুরক্ষা ও খাবারের বিষয়ে তেমন দায়িত্বশীল মনে হয় না তাদের। অযত্নে অবহেলায় যেভাবে খাচ্ছে, এগুলোর উপর অনেক ধরনের আপনার নিষ্ঠুরতাও করতেছে অনেক জনে দেখলাম। মানুষের সহাবস্থানে যদি এটাকে সুন্দরভাবে আরও যত্নশীলভাবে পালা যদি যায়, তাইলে যে কোনো প্রাণী বা আপনি ঘোড়ার কথা বলতেছেন, ঘোড়ার জন্য ভালো। ঘোড়াগুলো দেখা যাচ্ছে তারা শারীরিকভাবে খুব আনফিট, তাদেরকে পর্যাপ্তভাবে খাবার দেওয়া হয় না, ভাইটামিন মিনারেলস, তাদের ফুডের যে ডায়েট চার্টটা মেনটেন করা উচিত সেগুলো মালিকরা করে থাকেন না। যতক্ষণ এসব ঘোড়া কর্মক্ষম থাকে ততক্ষণ তাদের দিয়ে করানো হয় কঠিন সব কাজ। এমন আচরণ প্রাণী কল্যাণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলছেন পশুপ্রেমীরা। পর্যাপ্ত খাবার দেওয়ার দরকার, চিকিৎসা করা দরকার, এগুলো যেহেতু করছে না, সংশ্লিষ্ট দপ্তরকে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি, সরকারকে বিনীত অনুরোধ যাচ্ছি এদের বিরুদ্ধে, মালিকগুলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য। তবে নানা সীমাবদ্ধতার কারণে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানালেন প্রাণী সম্পদ কর্মকর্তা। কেউ যদি প্রাণীকে নিষ্ঠুরতা করে, কেউ যদি প্রাণীকে ঠিকমতো খাবার না দেয়, অমানবিক পরিশ্রম করে এবং দেখা যাচ্ছে যে তাদের প্রতি নিষ্ঠুর আচরণ করে, তাহলে কিন্তু আমাদের প্রাণী কল্যাণ আইনে তাদেরকে কিন্তু এগুলো শাস্তিযোগ্য অপরাধ। এবং এই প্রাণী কল্যাণ আইনে দেখা যাচ্ছে যে আমাদের 5,000 টাকাতে জরিমানা থেকে শুরু করে 2 বছরের কারাদণ্ড হতে পারে। চট্টগ্রাম নগরীতে এমন অসহায় ঘোড়ার সংখ্যা কয়েকশো বলে জানিয়েছেন পরিবেশ আন্দোলনের কর্মীরা। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আর এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।